বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত সপ্তাহে আমাদের ক্লাস হয় নাই, মহান 21 এবং আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে ক্লাস স্থগিত ছিল। যে আমরা আজকে আবার পুনরায় শুরু করতে যাচ্ছি আমাদের অনলাইনে ক্লাস। যে আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আলোচনা করতেছিলাম যে আজকে যেই বিশেষ করে আমি দ্বাদশ শ্রেণীর উদ্দেশ্যে বলছি যে গিয়াসউদ্দিন বলবন যে দাস বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন, যে যাকে দাস বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়, এবং যে সে সম্পূর্ণ অরাজক এবং বিশৃঙ্খল পরিবেশে যে শাসনভার গ্রহণ করে কঠোর যে রক্তপাত এবং কঠোর নীতি দ্বারা সাম্রাজ্যের শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, সেই জন্য তাকে যে ঐতিহাসিকগণ তাকে যে দাস বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে যে চিহ্নিত করেছেন। সেজন্য ঐতিহাসিক যে ডক্টর মজুমদার, রায়চৌধুরী এবং দত্ত বলেন যে সুলতান হিসেবে বলবনের জীবন ছিল অভ্যন্তরীণ গোলযোগ এবং বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে একটি সংগ্রামের জীবন, স্ট্রাগল লাইফ ছিল, যে সংগ্রামের জীবন ছিল তাকে। বিশেষ করে ইলতুৎমিশ ইন্তেকালের পরে যে যে তার ছেলে যখন ক্ষমতায় আসে, যে সেই যে তেমন যোগ্যতা সম্পন্ন শাসক ছিল না। সেই এক বছর মতো 1236 খ্রিস্টাব্দের দিকে সে ক্ষমতা আসে, যে বেশি দিন টিকতে পারে নাই। এরপর সুলতানা রাজিয়া তার অথর্বকে বাদ দিয়ে যে সুলতানা রাজিয়া যে ক্ষমতা আসে ভারতের সিংহাসনে, বা ভারতের দিল্লি সালতানাত, বা আমরা ইয়াতেও দেখি মোগল যুগেও কোনো মহিলা আসে নাই, তো নেপথ্যে যে কলকাঠি নাড়িয়েছে ঠিকই, কিন্তু ক্ষমতায় আসে নাই, কিন্তু রাজিয়া যে ক্ষমতা আসছে। কিন্তু এই তার রাজত্বকাল 1236 থেকে 1240, এই সময়কালের ভিতরে যেই যেই রাজিয়া দক্ষ শাসক ছিল ঠিকই, কিন্তু যে সে তার নারী সুলভ বা নারীর কারণে যে সাম্রাজ্যের যে বিভিন্ন জায়গায় বিদ্রোহ, বিশৃঙ্খলা এবং জনগণ সেটা মেনে নিতে রাজি ছিল না, যার কারণে যে বিভিন্ন বিদ্রোহ, বিশৃঙ্খলা, প্রশাসনে যে শৃঙ্খলা বিঘ্নিত হয়। তারপর আছে মইজুদ্দিন বাহারাম আসছে 1240 থেকে 42, এরপরে আসছে যে আলাউদ্দিন মাসুদ সাহা 42 থেকে 46, তারপরে আছে 46 থেকে 67 নাসিরুদ্দিন মাহমুদ। সেই নাসিরুদ্দিন মাহমুদ সৎ ব্যক্তি ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, কিন্তু এই বিভিন্ন জাতি গোষ্ঠী সম্বলিত এই সাম্রাজ্যকে যে গুছিয়ে পরিচালনা করা, শৃঙ্খলার ভিতর পরিচালনা করা, সেই দক্ষতা, বিচক্ষণতা যে নাসিরুদ্দিন মাহমুদের ছিল না, যার কারণে যে সেখানে বিভিন্ন বিশৃঙ্খলা, বিদ্রোহ সৃষ্টি হয়ে যায়, এবং নাসিরুদ্দিন শেষ পর্যন্ত মৃত্যুর পর যে তার যে কোনো পুত্র সন্তান না থাকার কারণে যে তার যে প্রধানমন্ত্রী এবং তার শ্বশুর যে গিয়াসউদ্দিন বলবনকে ক্ষমতা দিয়ে যায়। তোমরা জানো প্রচলিত যে সমাজে নাসিরুদ্দিন মাহমুদ নিজের টুপি সেলাই করে, কোরআন শরীফ নকল করে জীবিকা নির্বাহ করতেন। তো একজন এত বড় সাম্রাজ্যের একজন যে শাসকের পক্ষে এই কাজ করা বা তার পক্ষে সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব নয়। তো এখানে একটা প্রশ্ন হয়ে থাকে যে মিনহাজ মিনহাজি সিরাজ একজন ঐতিহাসিক ছিলেন, তার একটা যে গ্রন্থ আছে তবাকাত ই নাসিরি। তোমাদের এখানে এই প্রশ্নটা হয়ে থাকে যে জ্ঞানমূলকে, যে তওয়াকাতে নাসিরি যে লিখিত গ্রন্থটির নাম কি, বা তওয়াকাতে নাসিরি এই গ্রন্থের লেখক কে? ঐতিহাসিক যে মিনহাজ ই সিরাজ, তারপরে আছে যে যে সেটা উনি লিখে যে নাসিরুদ্দিন মাহমুদের নামে যে উৎসর্গ করেছিলেন। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদেরকে বলছি, তোমরা গিয়াসউদ্দিন বলবনের আকপি যাই আছে সব কিছুই দেখে নিবে, সুলতানা রাজিও দেখবে, নাসিরুদ্দিন মাহমুদও দেখবে। এই কারণে বলছি যে তোমাদের সিলেবাস তো সংক্ষিপ্ত করা হয়েছে, সেই কারণে
বইয়ের যেইটুকু সিলেবাস আছে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই পড়বে, তাহলে ভালো করতে পারবে। কারণ যদি 11টা প্রশ্ন করা যায় ওখানে, যদি সেই 40টা প্রশ্ন করতে হয়, তাহলে যে সিলেবাস আছে সিলেবাসের কিছুই বাদ থাকবে না। যে ছোট শাসক 1 বছর 2 বছর শাসন করছে তাকে বাদ দিয়ে তাও বাদ দেওয়া যাবে না। সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা যে ভালোভাবে যে রেখে নিবে, ভালোভাবে অধ্যয়ন করে নিবে। যাই হোক, যে নাসিরুদ্দিন মাহমুদ অপুত্রক অবস্থায় মৃত্যুবরণ করলে তার শ্বশুর এবং প্রধানমন্ত্রী গিয়াসউদ্দিন যে উপাধি ধারণ করে, তার নাম ছিল বলবান। তার পরিচিতিটা আমরা একটু পরে বলছি। 1267 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে উনি সিংহাসনে বসেন এবং তার সিংহাসনে বসার সাথে সাথে যে ইলতুৎমিশের বংশধর অবসান ঘটে এবং বলবনী শাসনের শুরু হয়। আমি আগেই বলেছি যে তুর্কি-দিবিত নানা গোত্র ছিল। ইতিহাসে দেখা যায় সেখানে তাদের 9টি গোত্র ছিল এবং অধিকাংশ গোত্রের লোকেরাই যে ভারতবর্ষে আসছে। তারা মুসলমান হয়েছে, কেউ সিংহাসন অলঙ্কৃত করছেন, কেউ সেনাবাহিনীতে চাকরি করছেন ছিল। যাই হোক, যে আমরা বলতেছি এই গিয়াসউদ্দিন বা বলবান যে ভারতবর্ষের ইতিহাসে সে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। যে এবং আগেই বলেছি উনি দাস বংশের অন্যতম যে শ্রেষ্ঠ সুলতান এবং সম্পূর্ণ অরাজক এবং বিশৃঙ্খল পরিবেশে ইনি শাসনভার গ্রহণ করেছিলেন এবং সেজন্য তাকে এই বিশৃঙ্খল অরাজকতাকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য উনি রক্তপাত এবং কঠোর, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, উনি গ্রহণ করতে যে বাধ্য হয়েছেন, যে যে শাসন সাম্রাজ্যের শাসনের স্বার্থে তাকে এই দৃঢ় পদক্ষেপ যে গ্রহণ করতে হয়েছিল। আমরা গিয়াসউদ্দিনের যে বাল্যজীবন বা প্রাথমিক জীবন বা কর্মময় জীবনের দিকে আমরা যদি যাই দেখি, সেই যে তুর্কিস্তানের ইলভারি গোত্রের লোক ছিল, যেটা আমরা আগেই বলেছি যে যে গভীর মরুভূমি বা উরাল পর্বতমালা মাঝখান থেকে যে তুর্কিদের উত্থান, সেখানে যে ইলভারি গোত্র লোক ছিলেন। দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশও একই গোত্রের লোক ছিল। বলবানের প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। বাহাউদ্দিন ছিল তার আগের নাম। পরে বাহাউদ্দিন বলবান, পরে গিয়াসউদ্দিন বলবান উপাধি উনি নিয়েছিলেন। তার আরো দুটি উপাধি আছে। একটা হচ্ছে যে যে উলুগ খান এবং বলবান, তার দুটি উপাধি। উলুগ খান এবং এই উলুগ খান, এই প্রশ্নটা আসেই থাকে অধিকাংশে, দেখা যায় যে বলবানের উপাধি কি ছিল। উলুগ খান ছিল, বা উলুগ খান কার উপাধি ছিল, এই প্রশ্নটা হয়ে থাকে। তার পিতা 10,000 ইলভারি তুর্কি পরিবারের খান বা নেতা ছিলেন। যৌবনে তিনি বর্বর মঙ্গলদের হাতে বন্দী হন। মঙ্গলেরা তাকে জনক বণিকের কাছে বিক্রি করে দেন। এই বণিক তাকে বাগদাদে নিয়ে আসেন। আগে যেভাবে হয়েছে আমরা দেখতেছি ইলতুৎমিশ, সেই রকম কুতুবউদ্দিন আইবেক এইভাবে হয়েছিল। আমরা মঙ্গলদের উত্থান আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, মঙ্গলদের উত্থান কিভাবে হয়েছে এবং মঙ্গল নেতা যে যে চেঙ্গিস খান, যে যে সেখানেও তার আপন গোত্রের কাছে যে তাদেরকেও অপহরণ করা হয়েছিল। যে চেঙ্গিস খানের যে স্ত্রীকে তারা অপহরণ করেছে, সেই চেঙ্গিস খান শেষ পর্যন্ত যে তার আরেকটা গোত্রের সাথে সে আতাত করে তার স্ত্রীকে, যে ভোরতাই ছিল তার স্ত্রীর নাম, যে তাকে উদ্ধার করেছিল। এই কেন ঠিক এইভাবে এরা উদ্ধার হতে পারে না। এরা বাগদাদে, তখন বাগদাদে আব্বাসীয় খিলাফত ছিল। 1258 খ্রিস্টাব্দে বাগদাদে আব্বাসীয় খিলাফতের পতন হয়, তবে তখন আব্বাসীয় খিলাফত ছিল, বাগদাদে নিয়ে আসে এবং সেখান থেকে যে জামাল উদ্দিন তাকে ক্রয় করে দিল্লিতে নিয়ে যান। এরপর দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তাকে ক্রয় করেন এবং তিনি ছিল অত্যন্ত মেধাবী এবং প্রতিভা সম্পন্ন ব্যক্তি ছিল, মেধাবী। আমরা আগেই বলেছি ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবেক, এরা তাদের মেধা, যোগ্যতা, প্রজ্ঞাতা,
প্রজ্ঞ এবং অভিজ্ঞতা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা দিয়ে তারা যে একের পর এক পদগুলো দখল করেছে। আমি একটু পরেই বলতেছি যে সে কি কি পদ, কোন শাসকের আমলে কি কি পদ গ্রহণ করেছিল। প্রথমে সে তার দক্ষতা, যোগ্যতা, নানা গুণাবলীতে মুগ্ধ হয়ে সুলতান ইলতুৎমিশ তাকে যে বন্দে গান-ই চেহেলগান অথবা ৪০ চক্র অন্তর্ভুক্ত করেন। আমরা গিয়াসউদ্দিন ইলতুৎমিশ যে ৪০ জন দাসকে নিয়ে একটি শক্তিশালী যে ফোরাম গঠন করেছিল বা একটি চক্র গঠন করেছিল, এর মধ্যে অন্যতম প্রভাবশালী সদস্য ছিল যে এই যে গিয়াসউদ্দিন যে বলবান। পরে তাকে খাস বরধার, এনে কিছু কিছু শব্দ আছে তোমাদের বইতে নাই, যে আমি অনার্সের বই থেকে বলছি, যে ভারতীয় উপমহাদেশ ইতিহাস সুলতানি আমল মাহবুবুর রহমানের বই, ওই বইতে আছে যে খাস বরধার। এই শব্দটা আমিও নতুন দেখতেছি। তার বাংলা হচ্ছে যে ব্যক্তিগত ভৃত্য। ব্যক্তিগত এখন পিএস বলে, পার্সোনাল সেক্রেটারি যেটাকে বলা হয় এখন, যে পিএস পার্সোনাল সেক্রেটারি, এটা অবিখ্যাত নাম আরই, যে নিয়োগ দেওয়া। এর কিছুদিন পর তাকে আমির হাজিব রাজগৃহদক্ষ পদে নিয়োগ দেওয়া হয়। এটা ইলতুৎমিশের সময় হয়েছে। যে তারপর রাজিয়ার সময় তিনি আমির শিখার এবং সুলতান বাহরাম শাহের সময় যে আমির আখুর অর্থাৎ রাজকীয় অশ্বশালার অধ্যক্ষ নিয়োগ করা হয়। তারপরে ১২৩৯ খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ তাকে নায়েব ইল মমলিকাত, এই মমলিকাত এই শব্দটা আমি নতুন পাচ্ছি, এই আগে আমি এই শব্দটাও দেখি নাই, নায়েব ই মমলিকাত পদে নিযুক্ত করেন। তারপরে আছে সুলতান আলাউদ্দিন মাসুদ শাহের সময় তিনি আমির হাজিব পদ পান। মঙ্গোলদের বিরুদ্ধে তিনি সাফল্য অর্জন করেন। নাসিরউদ্দিন মাহমুদের সময় তিনি সাম্রাজ্যের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। তিনি সুলতান নাসিরউদ্দিন মাহমুদের সময় দীর্ঘ ২০ বছর ধরে সাম্রাজ্যের সেবা এবং দাস বংশকে নানাবিধ বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেজন্য ঈশ্বরী প্রাসাদ বলেছিলেন যে তার ব্যাপারে, বলবানের তেজস্বিতা এবং কর্মোদ্যম ব্যতীত দিল্লি সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বৈদেশিক আক্রমণে চরম আঘাত সহায় করতে পারত না। বলবানের মতো যদি বিচক্ষণ ব্যক্তি যদি না থাকতো, তাহলে বলতেছে যে যে এই যে তার অরাজকতা, বিশৃঙ্খলা, বিশেষ করে মঙ্গল আক্রমণে, সেই জন্য আমি মঙ্গলদের উৎপত্তি এবং ক্রমশ তাদের পশ্চিমাঞ্চলের দিকে তারা চলে আসাটা, সেটা বাগদাদের জন্য হুমকি স্বরূপ এবং শেষ পর্যন্ত বাগদাদকে প্রদান করে দিল। ভারতবর্ষে বারবার আক্রমণ করেছে, তবে ভারতবর্ষে আবহাওয়া তাদের জন্য যে অনুকূল ছিল না, শেষ পর্যন্ত তারা ভারতবর্ষ ধ্বংসযজ্ঞ করে লুটতরাজ করে তারা আবার ফিরে যেত, সেন্ট্রাল এশিয়ার দিকে তারা ফিরে যেত, বা ভূমধ্যসাগরের পূর্ব অঞ্চলের দিক থেকে তারা পারস্য, ইরান, আফগানিস্তান, যে বোখারা, সমরকন্দ এসব দিকে তারা বসতি স্থাপন করেন। তারা ১২৬৭ খ্রিস্টাব্দে ৬০ বছর বয়সে সে সিংহাসন আরোহণ করেন এবং আরোহণ করেই সেই কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল। আমরা সবকে যে শাসকদের যে দুর্বলতার কারণে আমরা দেখি যে সাম্রাজ্যে বিশৃঙ্খলা, বিদ্রোহ, তারপরে কেন্দ্রীয় সরকারকে অস্বীকার করা, তারপরে যে চুক্তি অনুসারে যে পাওনা না দেওয়া, রাজস্ব আদায়ে অনীহা বা রাজস্ব প্রদান না করা, কেন্দ্রীয় সরকারের যে অধ্যাদেশগুলো বা আদেশগুলো মান্য না করা, এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হয়। যে কারণে যে সেই যে ক্ষমতা গ্রহণ করার পরপরে যে শামসুদ্দিন ইলতুৎমিশের মৃত্যুর পর তার উত্তরাধিকারীর মধ্যে সিংহাসনকে কেন্দ্র করে বিরোধের জন্য দেশের শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। এতে করে সাম্রাজ্যের সর্বত্র অরাজকতা সৃষ্টি হয়। দিল্লির সন্নিকটে মারাঠি দস্যুদের ক্রমবর্ধমান উপদ্রব বৃদ্ধি পায়। এটা দস্যু দলে আমাদের দেশে আছে না, পাহাড়ি অঞ্চলে আছে, তারপরে সাগরে আছে জলদস্যু, তারপরে সমতল ভূমিতে আছে যে ডাকাত, যেটাকে আমরা বলি, পাহাড়ি অঞ্চলে আছে যে যেটাকে আমরা শান্তি বাহিনী বলি থাকি, যে বা উপজাতীয়দের ভিতর
এই ধরনের আছে, বা বিভিন্ন বাহিনী আছে, আমাদের দেশেও আছে, উপকূলীয় অঞ্চলে, সমতল অঞ্চলে, পাহাড়ি সবখানি অঞ্চলে। এখানে এই মেওয়াটি দস্যুদের যে দস্যুবৃত্তি, তারপরে আছে অভিজাত মাত্রাতিরিক্ত প্রভাব। ইলতুৎমিশের সময় এবং নাসিরউদ্দিন মাহমুদের সময় পর্যন্ত আমরা দেখি যে 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 ৪০ চক্র ছিল, এই ৪০ চক্র আড়ালে খুবই শক্তিশালী হয়ে ওঠে। এবং এই ৪০ চক্রে একজন সদস্য ছিল গিয়াসউদ্দিন বলবন। তিনি দেখেছেন যে এই ৪০ শক্তির সদস্যরা কিভাবে যে সুলতানদের উপর, শাসকদের উপর যে প্রভাব বিস্তার করে। এরপর উনি ক্ষমতায় এসে এই ৪০ চক্রকে উনি ভেঙে দিয়েছিলেন, যে গিয়াসউদ্দিন বলবন ভেঙে দিয়েছে। তারপর ছিল যে মঙ্গল, যে যে আক্রমণ, মঙ্গল আক্রমণ প্রতিহত করা। উনি সেখানে তাদের সাথে, মঙ্গলদের সাথে প্রত্যক্ষ যুদ্ধে না গিয়ে উনি কিছু পলিসি গ্রহণ করেছিলেন, যেটাকে গিয়াসউদ্দিন বলবনের মঙ্গল নীতি বলা হয়ে থাকে। এই প্রশ্নটা করা হয়ে থাকে যে গিয়াসউদ্দিন বলবনে যে মঙ্গল নীতি বলতে কি বুঝো? গিয়াসউদ্দিন বলবনের মঙ্গল নীতি বলতে কি বুঝো, এটা আমরা পরে আলোচনা করব। তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি যে বলেছিলেন যে প্রত্যেক সুশাসিত সাম্রাজ্যে বৃত্তির মূলে শাসক শক্তির প্রতি যে ভীতি থাকে এবং যা গৌরব এবং দীপ্তির উৎস, তা জনসাধারণের মন থেকে মুছে গিয়েছিল এবং সাম্রাজ্য তখন অত্যন্ত শোচনীয় অবস্থায় নিপতিত হয়েছিল। যে জিয়াউদ্দিন বাহরানি তার সংক্ষিপ্ত বাক্যে উনি বলেছেন, আমি আবারও বলছি, যে প্রত্যেক সুশাসিত সাম্রাজ্যে বৃত্তির মূলে শাসক শক্তির প্রতি যে ভীতি থাকে এবং যা গৌরব এবং দীপ্তির উৎস, তা জনসাধারণের মন হতে মুছে গিয়েছিল এবং সাম্রাজ্য তখন অত্যন্ত শোচনীয় অবস্থায় নিপীড়িত হয়েছে। অর্থাৎ শাসকদের দুর্বলতার কারণে যে সাম্রাজ্যে বিশৃঙ্খলা, বিদ্রোহ, অরাজকতা, দস্যুবৃত্তি, যে প্রাদেশিক সরকাররা যে বিদ্রোহ ইত্যাদি যে সৃষ্টি হয়েছিল। তারপরে এই তিনটা সিচুয়েশন বা এই তিনটা সার্কামস্টেন্সেস, যে অ্যাবনর্মাল সার্কামস্টেন্সের কারণে উনি কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেই পদক্ষেপের সর্বপ্রথম যেটাকে সংক্ষেপে বলা হয় যে কঠোর যে রক্তপাত নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। যদি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলতে কি বুঝো, এই প্রশ্ন তো করে থাকে। এই প্রশ্ন এখানে শোনো। রাজকীয় মর্যাদা বৃদ্ধি করে সুলতান কর্তৃত্ব পুনরুদ্ধারের জন্য, রাজকীয় মর্যাদা বৃদ্ধি করে সুলতানের কর্তৃত্ব পুনরুদ্ধারের জন্য, রাজনৈতিক সংকট দূরীকরণের জন্য, অভ্যন্তরীণ বিদ্রোহ দ্রবণ এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করার প্রয়োজনে বলবন যে নীতি গ্রহণ করেছিল তাকে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলা হয়। যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলতে কি বুঝো, সেই যে বিভিন্ন ঐতিহাসিকরা সংক্ষিপ্তভাবে, ডক্টর মজুমদার, রায়চৌধুরী ইত্যাদি যে ঐতিহাসিকরা যে সংজ্ঞাটা নির্ধারণ করেছিলেন, ওনারা আরেকটা বলছেন যে বলবনের জীবন ছিল অভ্যন্তরীণ গোলযোগ এবং বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে একটি সংগ্রাম জীবন। এটা আমি আগেই বলেছি যে স্ট্রাগল লাইফ ছিল, যে তার এই যে পুরো জীবনটাই। সেই সংক্ষেপে এই যে তোমরা জেনে নিবে যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলতে কি বোঝা। রাজকীয় মর্যাদা বৃদ্ধি করে সুলতানের কর্তৃত্ব পুনরুদ্ধারের জন্য, রাজনৈতিক সংকট দূরীকরণের জন্য, অভ্যন্তরীণ বিদ্রোহ দমন এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাকে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি অথবা রক্তপাত এবং কঠোর নীতি বলা হয়ে থাকে। এই সংজ্ঞাটা লিখে দিবে। যে আর যদি এটাই না পারো তাহলে সাম্রাজ্যের মর্যাদা, যে সুলতানের মর্যাদা বৃদ্ধি, আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দ্রবণ এবং সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য
যে গিয়াসউদ্দিন বলবান, এটা তোমার ভাষা হবে, বলবান যে নীতি গ্রহণ করেছেন তাকে যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি যে বলা হয়ে থাকে, এই সংজ্ঞাটা তোমরা দেবে। যে প্রশ্নটা আছে, এই নীতি করতে গিয়ে প্রথমে উনি কেন্দ্রীয় সরকারকে যে পুনর্গঠন করেন, পুনর্গঠন করতে গিয়ে কিছু কিছু যে উনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপগুলোতে একটা হচ্ছে যে অভিজাতদের প্রতি অনুসৃত নীতি। অভিজাত সম্প্রদায় সবসময় আছে, অভিজাত সম্প্রদায় আমাদের দেশেও আছে এখনো। যে এই যে একটু এক্সাম্পল দিলেই যে বুঝে, যেমন আমাদের এখন অনেকগুলো দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে গেছে। এটা যে বারবার আমাদের দেশে পত্রপত্রিকায় যেটা আছে যে সিন্ডিকেট বলা হয়, তাদের মাধ্যমে এগুলো হয়ে থাকে। যাই হোক, যে যে এই অভিযান এরা যারা আছে ব্যবসায়ী সম্প্রদায় রাষ্ট্রের একটি শক্তিশালী সম্প্রদায়। যে সুতরাং উম, এই আর এখানে অধিকাংশ যে অভিজাত সম্প্রদায়ের লোকেরাই এই ব্যবসায় নিযুক্ত থাকে। তো দেখা গেল যে বলবান সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বত্র নিজের ক্ষমতা এবং প্রতিপত্তি বৃদ্ধি করে বিদ্রোহী আমিরদের কঠোর হস্তে দমন করেন। আমির উমরা যারা ছিল, যে গ্রুপিং করত বা বিভিন্নভাবে সুলতানকে কনভিন্স করার চেষ্টা করত, যেটা ন্যায় সেটাকে অন্যায় বলা, যেটা অন্যায়কে সেটাকে ন্যায় বলা, এই ধরনের যে আমিরেরা যে সকল পরামর্শ, তাদেরকে উনি কঠোর হস্তে দমন করেন। প্রয়োজনে শত্রুকে শাস্তি দিতে, এমনকি মৃত্যুদণ্ড দিতে তিনি কুণ্ঠিত হন নাই। সুলতানের ক্ষমা এবং প্রতিপত্তি বহুগুণে বৃদ্ধি পায়। কঠোর দণ্ডাদেশ জারি করে মদ তৈরি এবং পান নিষিদ্ধ করেন। এটা ছিল অভিজাতদের প্রতি তার সর্বপ্রথম গৃহীত নীতি। তারপরে ছিল যে সামরিক সংস্কার, সামরিক বাহিনী, যে রাষ্ট্রে প্রথম শক্তি। কারণ আমরা দেখেছি যে যুগ যুগ ধরে যেখানে যুদ্ধ বিগ্রহ হয়েছে, কোনো বিপ্লবের মাধ্যমে, কোনো সেখানে পুঁজিবাদ বলো, সমাজতন্ত্র বলো বা ইসলামিজম বলো, যাই বলো না কেন, সেখানে যে প্রতিষ্ঠা করতে গিয়ে একটি শক্তিশালী যে সেনাবাহিনীর প্রয়োজন হয়। সেনাবাহিনী শক্তিশালী না হলে রাষ্ট্রে যে স্বাধীন সার্বভৌমত্ব টিকিয়ে রাখাটা, আমরা জানি সম্ভবত 1988 সালে যে পানামা সম্ভবত উত্তর আমেরিকার দেশ পানামার প্রেসিডেন্সি নরিয়েগা, যে পেন্টাগন থেকে যে সেনাবাহিনী আসি, সেই নরিয়েগাকে ধরে নিয়ে গেছিল। কিন্তু তাদের যে যে সেনাবাহিনী দুর্বল ছিল, তারা যে প্রটেক্ট করতে পারে নাই। আরও আমরা দেখেছি যে ভারতীয় জলদস্যুরা সম্ভবত 1989 বা 90 সালের দিকে, তবে সনটা আমার অ্যাকুরেট খেয়াল নাই, তবে আমি তখন ইউনিভার্সিটিতে পড়তাম, যে মালদ্বীপ তারা দখল করে নিয়েছিল। কিন্তু মালদ্বীপও শক্তিশালী, তাদের কোনো বাহিনী ছিল না। এখন তারা গড়ে নিয়েছে। সেজন্য যে সামরিক যে শক্তি লাগবে, গিয়াসউদ্দিন বলবান সামরিক শক্তিতে বিশ্বাসী ছিলেন। তিনি সৈন্যবাহিনীর ব্যাপক সংস্কার সাধন করেন। বিশেষ করে যে কুতুবউদ্দিন আইবেকের সময় যে সেনাবাহিনীতে তারা নগদ বেতনের পরিবর্তে জাগির প্রদান করতেন। কিন্তু এই জাগির বংশপরম্পরায় আসার ফলে দেখা গেল যে তাদের ভিতরে এক ধরনের জমিদারি মনোভাব সৃষ্টি হয়, এবং রাষ্ট্রের প্রয়োজনে তারা যে সৈন্য সংখ্যা সরবরাহ করতে পারতেন না। কারণ নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য না হলে হঠাৎ করে এনে হাতে রাইফেল ধরায় দিলে তারা কি করবে? এবং উনি সেই জায়গির প্রথা বিলুপ্ত করে দিয়ে উনি যে সেনাবাহিনীতে নিয়োগদান করেন এবং তাদের পদমর্যাদা, বেতন ভাতা বাড়িয়ে দেন, এবং জাগিরদের উপর নির্ভরশীল অসহায়, অনাথ, অক্ষম, বৃদ্ধ, বিধবাদের ভরণ-পোষণ রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা বা পেনশন দেওয়ার ব্যবস্থা করেন। উনি এটা বাদ দিয়ে নিয়মিত বেতনভুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত দেশ সেনাবাহিনী যে গঠন করেছিলেন। এবং ওই জাগিরের পরিবর্তে জাগিরদারদের উপরে যে সব
যে অসহায় মানুষগুলো ছিল তাদেরকে রাষ্ট্র থেকে তাদেরকে পেনশন বা বেতন ভাতা, এখন আমাদের দেশে আছে না, বিধবা ভাতা দেওয়া হচ্ছে, বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধ ভাতা দেওয়া হচ্ছে। তারপর আছে যে যেটাকে যে বলা হয় অটিস্টিক, অটিস্টিক ইংরেজিতে বলা হয় আর কি, যে যেটাকে বাংলাতে মনে পড়তেছে না আমার এই মুহূর্তে। অটিস্টিকের বাংলা কি? প্রতিবন্ধী। প্রতিবন্ধী ভাতাও দেওয়া হচ্ছে, এখন প্রতিবন্ধী ভাতা হচ্ছে। তখন এইগুলো যেখানেও আছে যে অনাথ, অক্ষম, বৃদ্ধ, বিধবাদের ভরণ পোষণে দেওয়া হয়েছিল। তবে দিল্লি কোতোয়াল ফখরুদ্দিন তাদের পক্ষ থেকে সুলতানের কাছে আবেদন করলে কোনো কোনো জাগিরদারের জমি তাকে ফিরিয়ে দেওয়া হয়। সবাই কি আর খারাপ নাকি? ভালো ভালো আছে না কিছু জাগিরদার, রাষ্ট্রের নিয়ম নীতি মেনে চলে। এদের জন্য যিনি দেখভাল করতেন, যে তার জন্য যদি সুপারিশ করতেন, তাকে তাকে যে ফেরত দেওয়া হচ্ছে, যে ফেরত দেওয়া হতো। যাই হোক, যে আমরা দেখছি যার ফলে দেখা গেল যে বলবানের নিজস্ব সংখ্যা বৃদ্ধি পায় এবং তিনি ইমাদ উল মুলককে দেওয়ানিল আরজ এর দায়িত্বে নিয়োগ দান করেন, অর্থাৎ সেনাবাহিনীকে দেখার জন্য। তিনি সৈন্যবাহিনীতে কঠোর নিয়মানুবর্তিতা প্রয়োগ করে সৈন্যবাহিনীকে যথেষ্ট শক্তিশালী গড়ে তোলেন। কারণ আইন শৃঙ্খলা বলো, সার্বভৌমত্ব বলো, এগুলো রক্ষার জন্য শক্তিশালী প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী না হলে এগুলো নিয়ন্ত্রণ করা যায় না। তারপরে আছে যে গুপ্তচর বাহিনী উনি গঠন করেছেন। গুপ্তচর, যে আমাদের দেশে এনএসআই, ডিজিএফ, ডিবি, বিভিন্ন ফোর্সের বিভিন্ন তাদের যে সোর্স আছে বা তাদের গোয়েন্দা সংস্থা আছে, যে এবং এই গোয়েন্দা সংস্থা উনি চালু করেছিলেন। এবং তারা এদেরকে প্রত্যেক প্রদেশ এবং জেলায় তাদেরকে নিয়োগ করা হয়, যেমন সব দেশ, সব উপজেলা, জেলা, সবখানে গোয়েন্দা সংস্থা, সরকারের গোয়েন্দা সংস্থার লোক আছে। এবং এই গুপ্তচরদের এই এনএসআই বা আমাদের দেশে বা যারা তাদের উপর যে প্রাদেশিক শাসক বা যে সেনাপতিদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। তারা তাদেরকে নিয়ন্ত্রণ, তারা ইন্ডিভিজুয়াল শক্তি, আলাদা নিজস্ব শক্তি বলে তারা বলিয়ান ছিল। যেভাবে যায়, যেমন এনএসআই, ডিজিএফ, তারা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার, এদেরকে এরাও এদেরকে ভয় করেছিল। বিভিন্ন প্রসঙ্গে শুনিয়ারি জানিয়ারি এগুলো শোনা হয় যে এই ক্ষেত্রে আমরা দেখছি এমনকি যে সুলতান গিয়াসুদ্দিন বলবন তার ছেলেদের উপর নজর রাখার জন্য উনি নির্দেশ দিয়েছিলেন। তারপর রাজকর্মচারী অভিজাত সম্পর্কে গুপ্তচররা সঠিক রিপোর্ট দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতো। এবং ঐতিহাসিকরা বলছেন যে বলবনের সাফল্যের মূলে ছিল এই গুপ্তচরদের যে অসম্ভব অবদান। এদের যে অবদানের কারণে সেই যেখানে দুর্বলতা দেখছে, বিপদ দিচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী হানা দিয়েছে, যেখানে অনিয়ম দিয়েছে সেখানে হানা দিয়েছেন, যেখানে কেউ যে অফিসে ঘুষ খাইছে তাকে শাস্তি দিয়েছে, যে দুর্নীতি করছে তাকে শাস্তি দিয়েছে। তাহলে 2, 4, 5, 10 জনকে যদি এই ধরনের যে শাস্তির আওতা আনা যায়, তাহলে বাকিরা কি হবে, যে আস্তে ধরে এই অপরাধ করার প্রবণতা থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করবে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে যে মানুষ, যে অপরাধ তো মানুষই করে, অন্য প্রাণীরা কি অপরাধ করে? সবচেয়ে বেশি অপরাধ করে মানুষ। মানুষগুলো অপরাধ করে এবং তাদেরকে কঠোর নিয়ম দ্বারা যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তারপর ন্যায় বিচার প্রতিষ্ঠা, সাম্রাজ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে যে বিচার ব্যবস্থা। মানুষ যখন অসহায়, দুর্বৃত্তের দ্বারাই নির্যাতিত হয়, প্রভাবশালীদের দ্বারা নির্যাতিত হয়, অভিজাতদের দ্বারা নির্যাতিত হয়,
তখন তারা আইনের আশ্রয় নেয়। সে আইন রাষ্ট্র তার ন্যায় বিচার নিশ্চিত করবে। এবং এই ক্ষেত্রে দেখা গেল যে যে উনি ন্যায় বিচার নিশ্চিত করেছেন। সেজন্য ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, সুলতানের ন্যায় বিচারের জন্য লোককে এত ভীত সন্ত্রস্ত থাকতো যে বৃত্ত এবং কৃতদাসদের প্রতিও লোকে দুর্ব্যবহার করতে সাহস পেত না। অর্থাৎ তার আইন এতই কঠোর ছিল যে তুমি একটা কাজের লোক লিখছো, সে অনেক কিছু ক্ষতি ফেলছে, কিন্তু তার প্রতিও যে একটা থাপ্পড় চোপড় দিতেও যে ভয় করতো। কিন্তু আমাদের দেশে এখন, এই আমাদের দেশে না, যেমন কত কিছুদিন আগে সৌদি আরবে আমাদের একজন গিয়ে গিয়ে কাজ করতে তাকে মেরে ফেলছে, তার সম্ভবত মৃত্যুদণ্ড হয়েছে। এটা মনে পত্রিকা হেডিংও করছে যে কোনো একটা বিদেশি লোক বাইরের দেশে মারার জন্য সৌদি নাগরিকের প্রথম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং এই ধরনের আচরণ করতো যে তারা সাহস হতো। তারপরে ছিল রাজকোষ পুনর্গঠন। রাষ্ট্রের অন্যতম আরেকটা সেক্টর হচ্ছে যে অর্থ ছাড়া রাষ্ট্র চলতে পারে না। যদিও মীর মোশাররফ হোসেন তার কারবালার পর সেখানে লিখছে যে ঠিকই অর্থই হাইরে ফাতিক অর্থ তুই যত সকল অনর্থের মূল, কিন্তু অর্থ ছাড়া আবার কিছুই হয় না। যে অর্থই মূল চালিকা শক্তি। সেই অর্থনৈতিক রাজকোষ সংকট পুনর্গঠন করেছেন এবং সেখান থেকে সরকারি কর্মচারীদের বেতন, রাষ্ট্রীয় উন্নয়ন কাজ, রাষ্ট্রের সেবামূলক কাজ, সামরিক বাহিনীর বেতন, পুলিশ সদস্যের বেতন যদি নিয়মিত পরিশোধ এবং রাষ্ট্রের সকল কিছু শৃঙ্খলিত থাকে, তাহলে জনগণ যে বিদ্রোহ করবে না, জনগণ তাকে স্মরণ করবে। তোমরা দেখো যদি মোগল ভারত পড়তে যাও, সেখানে যে শেরশাহ যে মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, একটা স্বর্ণযুগের উপাধি দিয়েছিলেন। শেরশাহ সেই শাসন ব্যবস্থা আজ পর্যন্ত কেউ যে দিতে পারে নাই। তার স্বল্পকালীন উনি যেভাবে সাম্রাজ্যটাকে যে সুশৃঙ্খল যে শাসন আইন শৃঙ্খলার উপর ভিত্তি করে যে শাসন ব্যবস্থা উনি প্রতিষ্ঠা করেছিলেন, যে সব ক্ষেত্রে দেখা গেল যে ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে তার এই রাজত্বকাল। ঠিক আজকে আমরা যে তার নীতি, যেই কঠোর রক্তপাত নীতি, কেন্দ্রীয় সরকার পুনর্গঠন করতে গিয়ে উনি যে নীতিগুলো যে গ্রহণ করেছে বা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, সেইগুলো আমরা বলছি। তারপর অভ্যন্তরীণ বিদ্রোহ দমন, তারপর আছে বলবনের বৈদেশিক নীতি, বিশেষ করে মঙ্গল নীতি। সে মঙ্গল নীতি আমরা আলোচনা করব আগামী ক্লাসে। যে গিয়াসউদ্দিন বলবন ইতিহাসে অন্যতম একজন শ্রেষ্ঠ যে শাসক ছিলেন, তার রাজত্বকাল ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সূচনা করেছিলেন। আসলে যে আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনকে যদি অবজ্ঞা